কাল তো রবীন্দ্রভারতীর এক্সাম ছিল। আশা করছি তোমাদের গভর্নমেন্ট আর্ট কলেজে ওয়াটার কালার ফাটিয়ে করেছো। যদি ওয়াটার কালারের প্রবলেম হয়ে থাকে, ইন্ডিয়ান আর্ট কলেজেও কিন্তু ওয়াটার কালার দিতেই পারি। আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে সিঙ্গেল ফিগার আর পোর্ট্রেটে ওয়াটার কালার করতে হয়। হ্যাঁ, আগে দেখালে ভালো হতো, বাট তোমাদের আগে কম্পোজিশন দেখার ইচ্ছে ছিল, তাই আমি সেটা আগে দেখাতে পারিনি। তো অনেকের অনেক প্রশ্ন, এসের টপিক কি হতে পারে দাদা, তো কালকে এক্সাম। দেখো, আমি মনে করি যে তোমাদের এক্সামের আগে জাস্ট রিভাইজ দেওয়া দরকার। আমরা যেরকম পড়াশোনার ক্ষেত্রে করি, আমরা সব কিছু একদিনে করতে পারি না, সেরকমই এখানেও তুমি কিন্তু একদিনেই সব কিছু করে ফেলতে পারবে না। তোমাকে সব কিছুই পড়তে হবে, সব কিছুই আঁকতে হবে। আমি তোমাকে কিছু সাজেস্ট করতে পারি, কিছু বলতে পারি, কিছু দেখিয়ে দিতে পারি, কিছু ছোট ছোট টেকনিক বলে দিতে পারি, আর সেগুলো তোমরা ফলো করলে আমি জানি তোমাদের অনেকটা হেল্প হবে। কারণ আমাকে ইনস্টাগ্রামে অনেকেই টেক্সট করেছো, দাদা এই কাজগুলো দেখো, দাদা এইভাবে দেখো, দাদা ওয়াটার কালারটা দেখো, দাদা কম্পোজিশন ড্রয়িংটা দেখো, আমি এই কালারটা করেছি, তোমাকে অনেক থ্যাংক ইউ। এরকম অনেক 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 টেক্সট ঢোকে আমার। এক্সামের সময় অনেক হেল্প হয়েছে, কম্পোজিশনের ক্ষেত্রে তোমাদের অনেক হেল্প হয়েছে, কম্পোজিশনের টপিক বলেছিলাম, কম্পোজিশন সব কমন কম্পোজিশন ছিল, বাজারের কম্পোজিশন চলে আসছে, সবই কমন কম্পোজিশন এসেছে। যারা গভর্নমেন্ট আর্ট কলেজে এক্সাম দিয়েছো তারা জানো যে সব কম্পোজিশনই প্রায় কমন। অ্যাকচুয়ালি তোমরা যদি সব রকমের কম্পোজিশন করে রাখো, 30-40 রকমের যদি কম্পোজিশন করে রাখো, তার বাইরে আসার কোনো জায়গা নেই। আসবেটা কি, এর থেকে বাইরে আসবে কি, আসার জায়গা নেই। তোমরা ইজিলি কম্পোজিশন করতে পারবে তোমাদের করে যাওয়া কম্পোজিশন থেকেই। তো আমি তো সেরকমভাবে তোমাদেরকে বলেইছিলাম। আবার এটাও বলেছিলাম যে যদি তোমরা এরকম করতে পারো যে ধরো বাজার, এর ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে সেটা অ্যাপ্লাই করতে হবে। ধরো বাজারের একটা কম্পোজিশন, বাজারের কম্পোজিশনে যেই ধরনের ফিগারগুলো কাজে লাগাচ্ছে সেটা তুমি মাছের বাজারেও অ্যাপ্লাই করতে পারবে, সেটা তুমি ফলের বাজারে অ্যাপ্লাই করতে পারবে, সেটা তুমি ফুলের বাজারে অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন রকমের মার্কেটে তুমি এক রকমের শুধু জিনিসপত্রগুলো চেঞ্জ হয়ে যাবে, বাকি ফিগার একই রকম থাকবে। তো এই রকমের কিছু কিছু ফিগার যদি প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিস করে রাখো, তাহলে অনেকটা ইজি হবে। আচ্ছা, এখানে আমি একটু পোর্ট্রেটটা বুঝে দিই। কম্পোজিশনের ক্ষেত্রে পোর্ট্রেট যখন আমরা করছি, তো সবার প্রথমে আমরা একটা সার্কেল করব, তারপর একদম মিডলে আমরা একটা লাইন টানবো কিছুটা লুমিস মেথডের টেকনিকে, তারপর আমরা একটু ব্লকেও চলে আসবো। পুরোপুরি লুমিসে করার একদমই দরকার নেই, শুধু বেসিক স্ট্রাকচারটা করার জন্যই এনাফ। এরপর আইব্রোর পোর্শনটা আমাদের সার্কেলের একদম মিডলে, সার্কেলের ঠিক একটু নিচেই, একদম শেষের থেকে একটু ওপরে নাকের একটা দাগ, বা তোমরা একদম শেষেই দাগ দিতে পারো। সেম ডিস্টেন্স অনুযায়ী নিচে থুতনি, আর সেম ডিস্টেন্স অনুযায়ী ওপরে হেয়ারের লাইন। দেন এবার আমরা চোখের পোর্শন আঁকবো। চোখ, ওর ভেতরে 3টে সার্কেল করা দরকার। 3টে সার্কেল কিসের জন্য? একটা চোখ, চোখের মিডিলের যে গ্যাপটা সেটাও একটা চোখ। তো এখানে 3টে সার্কেল করতে হবে কিছুটা গ্যাপ ছেড়ে, দুদিকে কিছুটা কিছুটা গ্যাপ ছেড়ে, কারণ ওইখানে হাড়ের পোর্শন থাকে, কিছুটা আমরা দেখতে পাই সেই জন্য। তো এখানে দেখো আমি খুব সহজভাবে তোমাদেরকে কীভাবে নাক করবে সেটাও দেখাচ্ছি। নাকের ক্ষেত্রে দেখো আমি কিন্তু প্রথমে মিডিলের লাইনটা টানিনি, চোখের পাশ থেকে যে লাইন টানতে হয় সেই লাইনটা কিন্তু টানিনি, কারণ সবসময় সামনের পোর্ট্রেটের ক্ষেত্রে সেই লাইনগুলো তুমি দেখতে পাবে না, জোর করে তুমি লাইন দিতে যাবে না। যখন শ্যাডো পড়বে, কোনো একটা দিকে নাকটা থাকবে, তখনই শুধুমাত্র তুমি ওই লাইনগুলো দিতে পারবে, যদি শ্যাডো পড়ে তবেই। নাকের মিডিলের ক্ষেত্রে আমরা খুব সহজভাবে যদি দেখি, মিডিলে একটা ইউ, তার দু সাইডে দুটো ছোট ছোট উল্টানো ইউ, ব্যাস। এবার একটু ড্রয়িং একটু আলাদা, আমি একদম খুব সহজভাবে বোঝানোর জন্য তোমাদেরকে আমি এটা বলছি। তো এইভাবে তোমরা খুব ইজিলি কাজ করতে পারো, তোমরা যদি চাও যে তোমাদের ড্রয়িংটা ইমপ্রুভ করতে, একটু ব্লকটা ঠিকভাবে করতে। এবার দেখো থুতনিটা ছিল, থুতনিটা তো সেম ডিস্টেন্সে ছিল, কিন্তু যেহেতু আমি দাঁড়ি অ্যাড করছি, তো থুতনির পরে দাঁড়ি আছে, তো সেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে দাঁড়িটা কোন পোর্শনে হবে, কিভাবে হবে, কতটা আমি দাঁড়ির পোর্শনটা দেবো, সেই সব কিছু কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই জিনিস ছোট ছোট কিন্তু ড্রয়িংয়ে অনেকটা এফেক্ট ফেলবে, তো এটা একটু মাথায় রাখবে। আমি দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুটোর আই কন্ট্যাক্টই সেম, কিন্তু মুখের ক্যারেক্টার একটু জাস্ট আলাদা করার চেষ্টা করেছি। এই নিচে যে পোর্ট্রেটটা দেখছো, কম্পোজিশনের জন্য যে পোর্ট্রেটটা করবো, সেম পোর্ট্রেটই আমি সাইডেও একটা ফুল ফিগারে করব। তো এটার ক্ষেত্রে দেখো একটু গোল, মুখটা একটু গোল, আর ওপরের পোর্ট্রেটটাই কিন্তু মুখটা অতটা গোল নেই। তো কী জন্য হচ্ছে? এর যে জ লাইনটা, সেই জ লাইনটা কেমন থাকছে, কিভাবে ক্যারেক্টার চেঞ্জ করে দিয়ে যায়, একই রকমেরই দেখতে, কিন্তু জাস্ট একটু ক্যারেক্টার চেঞ্জ করে দিয়েছি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য।
এগুলো একটু তোমাদেরকে বুঝতে হবে যে তোমরা কীভাবে করবে, কতটা ড্রয়িং করা উচিত। আমি একদম বেসিক স্টেপেও দেখাবো, একদম ছোট্ট একটা পোর্ট্রেটে কীভাবে কালার করবে, একদম দূরে আছে, একদম ফার্স্ট স্টেপ কালারের সেটা কিভাবে হবে সেটাও দেখাবো। এখানে আমি আরেকটা পোর্ট্রেট দেখাচ্ছি যেটা একদম ফ্রন্টে আছে কিন্তু নিচের দিকে তাকিয়ে আছে। তো আই কন্ট্যাক্টটা খুব ইম্পর্টেন্ট। ধরো কিছু একটা নিচের দিকে তাকিয়ে কিছু একটা জিনিস দিচ্ছে, বা ধরো কেউ ধ্যান করছে বা ঘুমিয়ে পড়েছে, বা অনেক কিছু হতে পারে। ধরো নিচ থেকে তুলে কিছু দিচ্ছে, যখন একদম চোখ বন্ধ করে রাখবে সেটা একরকমের হবে, চোখটা অল্প একটু খুলে রাখবে তখন সেটা একরকমের হবে। তো তোমরা নিজেদের মতো করে অনেক কাজ করতে পারবে, তাহলে খুব ইজিলি তুমি কম্পোজিশন পেরে যাবে। কম্পোজিশন, ওয়াটার কালার বলো, সিঙ্গেল ফিগার বলো, আমি সব রকমই দেখাবো তোমাদের। কলেজ শেষের পরেও আমি আস্তে আস্তে বোঝাবো, দেখাবো, চেষ্টা করব সব মিডিয়ামগুলো দেখাতে, কিভাবে লিনো প্রিন্ট হয়। যারা একটা জিনিস আমি একটু তোমাদেরকে বলে দিই, আমি আমার ক্লাসেও, অফলাইন ক্লাসেও একটা কাজ করার কথা ভাবছি। অনেকে আছো যারা আর্ট কলেজে চান্স পাওনি, স্বাভাবিক, সেটা বিভিন্ন কারণে হতে পারে। তোমার ড্রয়িং হয়তো আরও ইমপ্রুভ করতে হবে, তোমার ড্রয়িং স্কিল হয়তো সেভাবে আর্ট কলেজের জন্য এখনও তুমি রেডি নও, সেটাও হতে পারে। বা ভগবান তোমার সাথ দেয়নি, তোমার লাক খারাপ, কিছুটা লাকও দরকার। কারণ অনেক কিছুই তো হয়, শুধু যে ড্রয়িং করলেই আর্ট কলেজ চান্স হবে এরকমটাও না। আবার অনেকেই আছে যারা এত ভালো ভালো কাজ করে সেভাবেও চান্স পায়। এক দুজন হয়তো একটু লাকে চান্স পেয়ে যায়, ঠিক আছে? তো তোমাকে একটু লাকও রাখতে হবে, ভগবানের প্রতি একটু ভরসাও রাখতে হবে, তার সাথে তো তোমাকে ছবিও আঁকতে হবে ভালো করে। তোমাকে নিজের স্কিলকে এত স্ট্রং করতে হবে যাতে মনে হয় যে হ্যাঁ, সেই কনফিডেন্সটা যেন থাকে। ভাইভাতে গিয়ে যখন স্যারেদের সামনে বসবে, তারা সেই স্যার ম্যাডামরা যারা তোমার ইন্টারভিউ নেবেন তারা দেখে যেন বুঝতে পারে যে হ্যাঁ, এই ছেলেটার মধ্যে বা এই মেয়েটার মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে। তাহলে চান্স পাওয়াটা কিন্তু খুব কঠিন না। অনেকেই আছে যারা চান্স পাচ্ছে নিজেদের হার্ডওয়ার্কে। তো আমি সেইগুলোতে যাচ্ছি না, আমার বলার অন্য একটা উদ্দেশ্য আছে যে যারা মনে করছো যে চান্স পাচ্ছ না, অনেক পরিশ্রম করছো, তবুও হয়তো কোনো না কোনো কারণে হচ্ছে না, আমি তাদের জন্য কিছু ভাবছি। আমার অফলাইন স্টুডেন্টে বলো বা তোমাদের অনলাইনের কথা বলো, আমার কাছে যারা ক্লাস করছে, ধরো 40-50 জন ছবি আঁকা শিখছে, সাপোজ ধরো যারা আর্ট কলেজে এক্সাম দেবে, 50 জনের মধ্যে হয়তো 5 জন আর্ট কলেজে চান্স পাচ্ছে, বাকিরা তো পাচ্ছে না। তারা কি করবে? যাদের এজ আছে তারা আবার প্রিপারেশান নিচ্ছে, যাদের এজ নেই তাদের জন্য বা যারা চাই তাদের জন্য, সবার জন্যই আমি ভেবেছি যে এই এক্সামের পর থেকে আর্ট কলেজে যেরকমভাবে কাজ হয়, সেটা ডিজিটালের জন্য টুকটাক যা লোগো ডিজাইন কীভাবে কী হচ্ছে, বা প্রিন্ট মেকিং, গ্রাফিক্সের জন্য কীভাবে প্রিন্ট মেকিং হচ্ছে, লিনো কাটের, উড কাটের কীভাবে প্রিন্ট নেওয়া হয়, যতটুকু আমার ক্লাসের মধ্যে সম্ভব। কারণ বড় বড় মেশিনে তো আমি করতে পারবো না, আমাকে যতটুকু আমার এরিয়ার মধ্যে থাকবে আমি ততটুকুই করার চেষ্টা করব। তো এই সব ধরনের অ্যাক্রিলিক অয়েল সব কিছু পেন্টিংয়ের জন্য সেগুলো তো থাকছেই, স্কাল্পচার এগুলো তো সব থাকছে, সেগুলো আমি সব ওদেরকে একটু গাইড করব বা ওদেরকে একটু শিখিয়ে ওদেরকে মোটিভেট করার চেষ্টা করবো, যাতে ওরা অ্যাটলিস্ট নিজেরা কিছু করে নিজেদের জীবিকাটা নির্বাহ করতে পারে, যাতে ছবি আঁকা নিয়েই থাকতে হয়। পরে যেন ছবি আঁকাটা ছেড়ে ওদেরকে এটা ভাবতে না হয় যে আমি একটা কিছু জব খুঁজি বা কোনো একটা কিছু খুঁজে নেওয়ার চেষ্টা করি। তো তোমাদেরকেও বলছি, যারা আমার অফলাইনে জয়েন হতে চাও বা এই ধরনের কাজ করতে চাও, বা যাদের মনে হচ্ছে যে আমার আর্ট কলেজটা হলো না, এবার আমি কি করব, তোমরা আমাকে ইনস্টাগ্রামে সুরজিৎ আর্টওয়ার্ক, তোমরা আমার কাজ দেখলেই চিনতে পারবে। তো সুরজিৎ আর্টওয়ার্ক ইনস্টাগ্রামে আমাকে টেক্সট করে নিও তোমাদের যদি এরকমের কোনো ইচ্ছে থাকে, তো আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তাছাড়াও এখানেও আমি চেষ্টা করব বিভিন্ন রকমের মিডিয়াম, বিভিন্ন রকমের কাজ আমি তোমাদের সামনে আনতে। লিনো কাটের কাজও এখানে আসবে, লিনো প্রিন্ট আসবে, তো চাপ নিও না। যারা একদম অনেক দূরে থাকো, যাদের মনে হচ্ছে যে অফলাইনে আমি একদমই যেতে পারবো না, 10 ঘন্টা জার্নি হয়ে যাবে, কি তোমরা একদম দার্জিলিং সাইডে থাকছো, কারণ মেদিনীপুর থেকেও কলকাতায় ক্লাস করতে আসে 3-4 ঘন্টা জার্নি করে। তো তোমরা যদি কাছাকাছি থাকো, 2-3 ঘন্টার কাছাকাছি থাকো, তাহলে অবশ্যই অফলাইনে এসো। আর যদি মনে হয় দূরে আছো, তার জন্য আমার এই ইউটিউব চ্যানেল আছে, তোমাদেরকে যতদিন আমি আছি আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করে যেতে। তো দেখো, এখানে কথা বলতে বলতেই আমাদের পোর্ট্রেটগুলো মোটামুটি আঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার যেই পোর্ট্রেটটা এখানে এঁকেছিলাম, সেকেন্ডের পোর্ট্রেটটা যেখানে এঁকেছিলাম, তো সেম পোর্ট্রেট দিয়েই আমি একটা ফিগারও আঁকছি। ফিগারের ক্ষেত্রে তোমরা দেখেইছো, আমার কথা শুনতে শুনতে আশা করছি তোমরা ছবির দিকেও মন রেখেছো। বেসিক শেপটা খুব ইম্পর্ট্যান্ট, ওর যে ফ্লো, সেই ফ্লোটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা যেভাবে কাজ করছি,
আমাদের নিজেদের বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো ড্রয়িং করি না কেন, লাইনের যে ফ্লোটা, সেই লাইনের ফ্লোটা তখনই আসবে যখন তোমার প্রতিদিনের লাইন টানাটা একই রকমভাবে হবে, প্রতিদিন 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 একভাবে কাজ করে যাবে, তবেই সেই লাইন স্ট্রং হবে, তবেই সেই কাজের মধ্যে ফ্লো আসবে। এখানে এবার আমি যে কালারটা ইউজ করছি খুব সহজভাবে তোমাদেরকে কালার দেখাবো, আমি একদমই জটিলে যাব না, কারণ আমি জানি তোমরা খুব সহজভাবে শিখতে চাও। তো এখানে আমি যেই কালারটা ইউজ করছি, প্রথম যে স্কিন টোনের ক্ষেত্রে স্কারলেট আর ইয়েলো আকার। ইয়েলো আকারের পার্সেন্টেজটা একটু বেশি স্কারলেটের তুলনায়, বাট জলের পার্সেন্টেজও আছে, মানে এরকম না যে শুধু ইয়েলো আকার শুধু আর স্কারলেট মিক্স করে একটা ডার্ক কালার করে দিতে পারো। স্কারলেট যদি বেশি হয়ে যায় বা ইয়েলো আকারের পার্সেন্টেজ আর স্কারলেটের পার্সেন্টেজ হয়তো সমানই আছে, বাট জলের পার্সেন্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু লাইট হবে না। তো জলের পার্সেন্টেজও প্রথমের ক্ষেত্রে কিন্তু একটু বেশি থাকবে। এই গানের ক্ষেত্রে দেখো ওপরেটার ক্ষেত্রে তবুও একটু পার্সেন্টেজ বেশি রেখেছিলাম, এটার ক্ষেত্রে কিন্তু পার্সেন্টেজ আমি আরও হালকা করে দিয়েছি। তো একটু আলাদা আলাদা স্কিন টোন যাতে আনতে পারি তার জন্য, মানে ফর্সা স্কিন টোনই করছি, ডার্ক স্কিন টোন কিন্তু করছি না, বাট তার মধ্যেও একটু চেষ্টা করছি আলাদা আলাদা আনতে। যেমন তারপরের যে পোর্ট্রেটটা হবে সেটার ক্ষেত্রে আরেকটু আলাদা হবে, এর একদম লেফট সাইড থেকে লাইট পড়েছে সেটা দেখাবো। এটার ক্ষেত্রে দেখো এবার যখন আমি কালার চাপাচ্ছি, পেজটা ভিজে থাকতে থাকতেই কালার চাপিয়েছি, তো তখন দেখবে মিক্স হয়ে যাবে, মিক্স হয়ে মোটামুটি একটা আলাদা টোন ক্রিয়েট করে দেবে। তো কিছুটা যে লাইট থাকার সেই লাইটটুকু থাকবে, তারপর বাকিটা টোন একটা ক্রিয়েট করে, দেখো একটা টোন ক্রিয়েট করে দিলে একটা মিডিল টোন, ওপরেটা কিন্তু ডার্ক আছে, নিচেরটা কিন্তু হালকা একটু লাইট। তো এরপরে যেটা আমি করছি এইখানের ক্ষেত্রে আমি যেদিকে লাইট পড়ছে সেই লাইট সোর্সটা প্রথমে পুরোটাই ডার্ক লাইট রেখে দিচ্ছি, দেন বাকিটাকে কিন্তু পুরোটাই আমি ডার্ক করে দিচ্ছি। তাহলে আমার কী হবে, আমি কতটা লাইট আছে সেটা ফিল করতে পারবো। ঠিক আছে, এগুলো অনেক ওয়াটার কালার না শুধু একটা প্রসেসে হয় না, অনেক রকমের প্রসেস থাকে, অনেক কিছু করে তুমি ওয়াটার কালার করতে পারো, কোনো অসুবিধাই নেই। তো তোমার মতো করে তুমি অ্যাপ্লাই করবে। এবার আমি এখানটায় জাস্ট বেসিক টোনটা যেখানে যেখানে মিডিল টোন আছে, একদম লাইট ছেড়ে যেখানে টোন আছে সেখানে অ্যাপ্লাই করছি। এরপর আমি দেখবে একটা হলুদ কালার, হালকা একটু ক্রোম ইয়েলো বা গ্যাম্বাজ যে কালার, সেই কালারটাকে নিয়ে আমি পুরোটাই টোনটা, কারণ ফ্যাকাশে হয়ে গিয়েছিলো, যখন শুকিয়ে যাবে তখন একটু ফ্যাকাশে হবে, যাতে টোনটা একটু ইয়েলো লাইট পড়ছে ফিল হয়, তার জন্য আমি একটু হালকা কিন্তু ইয়েলো দিয়ে দিয়েছিলাম। রাত্রে যখন তোমরা কোনো রাত্রের যদি কোনো সিন করো, রাত্রের বাজার ধরো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো হলুদ লাইট থাকে বা সাদা লাইট থাকে, যেই লাইটই থাকে না কেন, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটু হলুদের দিকে ঢুকতে হবে, তাহলে কাজটা একটু আরও ভালো হবে, বেটার লাগবে, কালারের রিফ্লেকশনটা বেশি ভালো লাগবে। এই ধরনেরভাবে কালার করতে পারো। এবার দেখো এই যে আমি ছোট একটা পোর্ট্রেট করছি, এইখানে কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম বেসিকভাবে, ওপরেরগুলো কিন্তু একটু কয়েকটা টোন থাকবে, ব্রাশ স্ট্রোক থাকবে, টোন থাকবে, এটার ক্ষেত্রে কিন্তু কিছুই থাকবে না। একদম ফ্ল্যাট চুল চাপিয়ে নিয়েছি, এখানে একদম ফ্ল্যাট একটা কালার চাপিয়ে নিয়েছি, কোনো রকম কোনো লাইট ছাড়ছি না, কিচ্ছু করছি না। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে কী করে দেখো, এখানে আমি কালার প্যালেটটাও তোমাদেরকে সেই জন্য দেখিয়ে দিলাম। ইয়েলো আকার আর স্কারলেট দুদিকেই কিন্তু সেমই আছে, বাট তার ডান দিকে পার্সেন্টেজটা একটু বেশি ছিল, তার সাথে আমি একটু ব্লু মিক্স করছি। ঠিক আছে, তাহলে দেখবে একটু হালকা রেডিশ ব্রাউন এই ধরনের একটা কালার তৈরি হবে। এবার আমি এখানে কিন্তু শ্যাডোটা দিচ্ছি, সেরফ শ্যাডো। এই যে আই সকেট আছে, আই সকেটের ক্ষেত্রে কোথায় শ্যাডো পড়বে, নাকের ক্ষেত্রে কোথায় শ্যাডো পড়বে, ঠোঁটের আপার লিপের শ্যাডো পড়বে, আর লোয়ার লিপের নিচের পোর্শনে শ্যাডো পড়বে। তো এই সব জায়গাগুলো একটু জেনে রাখতে হবে। আবার এখানে যে চিনের পোর্শন আছে এইখানটা একটু শ্যাডো পড়বে, গলার কাছটা একটু শ্যাডো পড়বে, কানের পোর্শনের নিচের দিকে আর কানের ভেতরের দিকে কোথায় শ্যাডো পড়বে সেগুলো দেখো, এইটুকু। তারপর আমি জাস্ট একটা হালকা ব্রাশ স্ট্রোক দিয়ে দিচ্ছি, ব্যাস, জাস্ট ছোট্ট কয়েকটা স্ট্রোক। তাহলেই দেখো একদম বেসিকভাবে, যদি এটা ধরো এটা কোথায়, এই ফিগারটা তুমি কোথায় ইউজ করতে পারবে, এই ফিগারটা তুমি খুব ইজিলি শেষের দিকে ইউজ করতে পারবে, মিডিলের দিকে কোনো একটা ফিগার যাকে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, যাকে তুমি একটু দূরে রাখতে চাইছো, তো এটা হচ্ছে ফার্স্ট, তোমাদেরকে সবার প্রথমে এটা করতে হবে। দেন তুমি এবার দেখো এখানে আমি এবার যেটা কাছে থাকছো ফিগার, সেইগুলোকে আমি এবার স্ট্রোক দিই। দেখো 4টে স্ট্রোক দিলাম এখানে, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টাচ। ওই দিকে কম টাচ দিয়েছিলাম, এইদিকে একটু বেশি টাচ দিয়েছি, তো 10টা টাচ, জাস্ট টাচ, ব্রাশ টাচেই তোমার ছবি বেরিয়ে আসবে। দেখো চোখ তো বেরিয়ে আসছে। এরপর আরও আমি ভ্যালু দেবো, সেটা তোমরা দেখতে পাবে। তো এই ছোট টাচ, অ্যাকচুয়ালি টাচ বলতে এটা তো একটা ব্রাশ, এই ব্রাশের কোনো একটা দিক মোটা লাগবে, কোনো একটা দিক সরু লাগবে, কোনো একটা দিক স্ট্রোক ভালো হবে, কোনো একটা দিকে বোল্ড স্ট্রোক হবে, কোনো একটা দিকে সরু স্ট্রোক হবে। এইগুলো তোমাকে ফিল করতে হবে, এগুলো তোমাকে বুঝতে হবে, কোথায় কী স্ট্রোক হচ্ছে, কীভাবে হচ্ছে, কতটা হচ্ছে। এগুলো তুমি যদি বুঝতে পারো তাহলে খুব ইজিলি, মানে একদম স্মুথ
তুমি ইউজ করতে পারবে, ব্রাশ বলো, ওয়াটার কালার বলো, কোনো রকম কোনো প্রবলেমই হবে না। কি তোমরাও একমত তো? আচ্ছা, এবার আমি একটু এসেতে আসি। তোমরা যারা আর্ট কলেজে এক্সাম দিচ্ছ, কালকে এক্সাম, তো আজ আমি তোমাদেরকে এসের টপিক কিছু বলছি। দেখো, এসে লেখার আগে তোমাদেরকে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়, তোমরা যেই ভাষাতেই লেখো না কেন, সেই ভাষায় জ্ঞান থাকতে হবে। আমি যে তোমাদেরকে এই কথাগুলো বলে যাচ্ছি, আমি কিন্তু কোনো রকম কোনো লিখে কিছু করছি না, কারণ এটা আমি বলে যাচ্ছি কারণ আমি চেষ্টা করছি, তোমরা আমার কাছে বসে আছো, তোমরা আমাকে দেখছো বা আমাকে বোঝার চেষ্টা করছো, যাতে আমি তোমাদের সাথে কানেক্ট করতে পারি, তোমাদেরকে কিছু বোঝাতে পারি, আমি সেইভাবেই বলার চেষ্টা করছি। এবার তোমরা গল্পের বই পড়াটা খুব জরুরি। যারা এই বছর এক্সাম দিচ্ছ না, পরের বছর এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, বা যারা এই বছর নতুন ফার্স্ট দিচ্ছ এক্সাম, পরের বছর আবার দেবে যদি চান্স না হয়, বা তারপরের বছর আবার দেবে, তো তাদের জন্য বিশেষ করে যারা অ্যাকচুয়ালি দেখছো, যারা তোমাদের হেল্প হবে, সবার প্রথম যেটা করবে, গল্পের বই পড়বে অনেক, সেখানে অনেক ভাষা পাবে, সেই ভাষা জ্ঞানগুলো তোমাদের কিন্তু অনেকটা লিখতে হেল্প করবে। তো এবার আমি তো কিছু টপিক আছি, সরাসরি টপিকে আছি, না হলে বলবে দাদা তুমি এত কিছু বলে দিও না, তুমি শুধু এখন লেখার কথা বলো। আচ্ছা, তার আগে একটু বলে দিই, এই গানে আমি যে হলুদ কালারটা দিচ্ছি, আমি এই কথাটাই বলেছিলাম যে আমি একটা জাস্ট পুরো টোন একটা দিয়ে দেবো, যাতে মনে হয় যে একটা হলুদ লাইট পড়ছে, সেই ফিলটা যেন থাকে তার মধ্যে। আমি কাজ কিন্তু যে তোমাদেরকে বলছি কথা, তার মাঝে কিন্তু কাজ অবশ্যই দেখবে, কাজকে মিস করো না, শুধু কথার মধ্যে ভেসে যেও না। আচ্ছা, এবার টপিকে আসি। দেখো কী কী টপিক আসতে পারে, আবার এগুলোই যে আসবে এরকম কোনো কথা নেই। আচ্ছা, কয়েকটা টপিক আমি একটু বলে দিই তোমাদের জন্য। আমি আবারও বলছি যে এই টপিকগুলোই আসবেই এরকম কিন্তু না, আমি জাস্ট তোমাদেরকে তোমরা কী কী দেখে যেতে পারো, কীরকম তার কীভাবে লেখা আছে, কীভাবে সাজানো আছে, সেইগুলো জাস্ট একটু বলছি। প্রিয়, প্রিয় ওয়ার্ডটা মাথায় রাখো। এর দেন প্রিয় যা খুশি, প্রিয় মানুষ, প্রিয় শিল্পী, প্রিয় কবি, প্রিয় লেখক, প্রিয় ঋতু, প্রিয় দিন, যা খুশি হতে পারে। তোমার মেমোরেবল কোনো একটা দিন প্রিয় দিনের মধ্যেই পড়ছে, যা খুশি আসতে পারে। এবার আর্টিস্ট, তোমার প্রিয় আর্টিস্ট, আর্টিস্ট অনেক সময় শুধু বলে দেয় যে তোমার প্রিয় আর্টিস্ট বা প্রিয় শিল্পী, আবার অনেক সময় নাম মেনশন করে দেয়। যেমন আগের বছরই বোধহয় পিকাসো নাম মেনশন করেছিল। তো তোমাদেরকে কিছু ইন্ডিয়ান, কিছু ওয়েস্টার্ন আর্টিস্ট, পপুলার যেসব আর্টিস্টরা আছেন, তাদের একটু জন্ম কোথায়, কিভাবে বড় হয়েছেন, কি কাজের ওপর কাজ করেন, অর্থাৎ কি মিডিয়ামের ওপর কাজ করেন, সেইগুলো একটু কিন্তু তোমাদেরকে জেনে যেতে হবে, তবেই তোমরা কিন্তু তাকে নিয়ে বা তাদেরকে নিয়ে লিখতে পারবে। তো জেনে যাওয়া খুব দরকার। এছাড়া তোমরা যেগুলো জানবে, অনেক কিছু আছে জানার, যা যা 12-এর এইচএসে যে তোমরা এইচএস বা 11 বা 10 তোমরা যে প্রবন্ধ রচনাগুলো পড়েছো, সেই প্রবন্ধ রচনাগুলো একটু পড়ে যাবে। বিভিন্ন রকম জল দূষণ, বায়ু দূষণ, বই মেলা, গ্রামের মেলা, অনেক কিছু আছে, অনেক। তো সবগুলো একটু দেখে যেও, মুখস্থ করার দরকার নেই, কারণ ভাষা জ্ঞানগুলো তোমার সেখানে গিয়ে মনেও থাকবে না। আগে করার দরকার ছিল যদি মুখস্থ করার হতো, বাট আজকেই মুখস্থ করার দরকার নেই, বাট পড়ো, একটু ভাষা জ্ঞান রাখার চেষ্টা করো। ভাষা সব মনে রাখতে পারবে না, বানিয়ে লিখবে, কিন্তু গল্প বানাবে না, খুব বেশি গল্প বানাতে যেও না। যতটুকু মনে হচ্ছে লেখার দরকার, ভালোভাবে বুঝিয়ে, কম লেখার মধ্যে যতটা লিখতে পারো লেখো, যেভাবে লিখতে বলেছে লেখো। খুব বেশি মানে এক জিনিস বারবার বলে লাইন ভরাট করার কোনো মানে নেই। এবার আমি তোমাদেরকে এখানে ফিগারটা দেখাচ্ছি। পোর্ট্রেটগুলো দেখেছো, এখনও বাকি আছে পোর্ট্রেটের, বাট আমি ভাবলাম আগে ফিগারটা দেখেই নিই, তারপর তোমাদেরকে পোর্ট্রেটগুলো দেখাবো। এখানে দেখো, আমি যেরকম আমি কালার চাপাই স্কিনে, সেই রকম হাতে পুরো টোটাল চাপিয়ে নিয়েছি, মুখেও টোটাল চাপিয়ে নিয়েছি। এবার এখানে জামাটা যেটা করছি, যে টি শার্টটা পরে আছে, ওপরের পোর্শনটা হালকা একটু ইয়েলো আকারের পার্সেন্টেজ দিয়েছি, একটু ডিজাইন জামার মধ্যে রাখার চেষ্টা করেছি, যেরকম ছিল ছবিতেও ছিল। তো ছবি দেখেই করছি এটা তোমাদেরকে বোঝানোর জন্য। তো তারপরে একটা রেডিশ কালার ছিল, তার একটা কালার চাপিয়েছি, তারপর আবার একটু ছেড়ে কিছু স্ট্রাইপ মতো ছিল, সেইগুলো একটু ইয়েলো আকারের পোর্শন আছে, দেন তারপরে আবার সরু সরু দাগ সেই রকমের আছে। তো সেগুলো করার চেষ্টা করবো। তো দেখো, ছবি যখন তোমরা করছো, তোমাদেরকে ভাবতে হবে যে আমি বিশেষ করে ওয়াটার কালারের ক্ষেত্রে যেই কালারটা দেখতে পাচ্ছি, যেমন দেখো এটা শুকিয়ে যাওয়ার পর ফেড হয়ে যাবে, আর এরপরে এর ওপরে আমি আবার ব্লু কালারটা চাপাবো। তো
যদি এক্সাম হলে মনে করো যে আমি তাড়াতাড়ি করে কালার করার জন্য একটু ডার্ক কালার চাপিয়ে দিই, বা ডার্ক কালার ইন দ্য সেন্স ডেন্সিটি হালকা একটু বাড়িয়ে দিই, জলের পরিমাণটা একটু কমিয়ে দিই, শুকোনোর পর ওটা ফেড হয়ে যাবে, তো ওই কন্ট্রোলটা যদি থাকে তুমি সেটা করতে পারো। কারণ এইখানে ক্ষেত্রে আমি খুব সহজভাবেই দেখাচ্ছি যাতে তোমরা এক্সামে গিয়ে খুব ইজিলি করতে পারো। এখানে কোনো রকম কোনো কঠিন দেখানি। ফার্স্টে যেরকম পোর্ট্রেটটা দেখালাম খুব ইজিলি, তারপর তুমি আমি যতগুলো স্ট্রোক দিয়েছি তুমি অতগুলো স্ট্রোক না দিলেও 2-3টে স্ট্রোকে ফিনিশ করে দিতে পারো। এখানে দেখো প্যান্টের ক্ষেত্রেও আমি জাস্ট একটা কালার চাপাচ্ছি, কোনো রকম কোনো আদার্স কোনো কিছু চাপাচ্ছি না, জাস্ট ওয়ান কালার বলতে কোনো রকম কোনো ভ্যালু আলাদা অ্যাড করছি না। এর মধ্যে কিন্তু কালার আছে, ইয়েলো আকার, হালকা একটু ব্রাউন, হালকা একটু গ্রিন, খুব অল্প একটু গ্রিন, তো এই ধরনের কালার মিক্স আছে। বা ইয়েলো আকার তুমি ব্লু, অল্প একটু ব্রাউন মিক্স করতে পারো। সাদা কালার যে টি শার্ট বা হালকা একটু ইয়েলো কালার যে টি শার্ট, সেটা ফিল করার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডটাকে ডার্ক করছি। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা ডার্ক করতে হয়েছে, যদি তুমি এখানে কম্পোজিশন করতে তাহলে ব্যাকগ্রাউন্ডে তো কিছু না কিছু থাকতো, সেটা ডার্ক বা লাইট যা খুশি থাকতে পারতো। তো যদি লাইট থাকতো সেখানটা লাইট থাকতো, যদি ডার্ক হতো সেখানটা তুমি ডার্ক করে দিতে, খুব ইজিলি করে দিতে পারতে। তো যাতে বোঝা যায় সাদা জামা, যেহেতু হোয়াইট পেজ, সেই জন্য আমি জাস্ট ওই পোর্শনটাকে একটু ডার্ক করে দিচ্ছি। তো এবার দেখো এই যে কালারটা শুকিয়ে যাচ্ছে, তুমি যদি টি শার্টের পোর্শনটা দেখো কালারটা যে শুকিয়ে গেছে, কালারটা কিন্তু ফেড হয়ে গেছে। তো এখানে আমি আবার কালার চাপাবো, প্যান্টের ক্ষেত্রেও আবার একটু ডার্ক দেবো, এইভাবে তোমাদেরকে করতে হবে। এবার আমি এখানে চোখে এই যে ফুল পোর্ট্রেটটা করছিলাম যখন, তখন এক রকমের কালার চাপিয়েছিলাম। এইখানে কম্পোজিশনের ক্ষেত্রে যখন তোমরা করবে তখন কিন্তু এক রকমের, তখন কিন্তু অতগুলো স্ট্রোকও দিতে পারবে না, তখন তোমাদেরকে খুব কম মিনিমাম স্ট্রোকের মধ্যে তোমাকে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে। তুমি কিন্তু বেশি স্ট্রোক দিতে পারবে না, বেশি স্ট্রোক দিতে গেলে কাজটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবে যতটুকু কম স্ট্রোকে একটা কাজ কমপ্লিট করা যায়। দেখো এখানে খুব অল্প স্ট্রোক দিচ্ছি, লাইটটাকে রেখে যতটুকু মনে হচ্ছে ততটুকু স্ট্রোক দেওয়ার চেষ্টা করছি। আমি আর একটু জুম করে দেখিয়ে দেবো, পরে তোমরা জুম দেখতে পাবে কাজ, তো কাছ থেকে যখন দেখবে তখন আর একটু ভালো বুঝতে পারবে যে কীভাবে আছে। এখানেও দেখো হাতের ক্ষেত্রেও জাস্ট একটা স্ট্রোক, এখানে জামার পোর্শনে আমি একটু ডার্ক ধরে নিচ্ছি, জামার পোর্শনে যেই পোর্শনে ডার্ক আছে ওটা ধরার পর আমি যখন শ্যাডোগুলো অ্যাড করব, তারপরে কিন্তু শ্যাডো অ্যাড করার পরে আমি দেখবে ব্লুয়ের কালার চাপাবো, আবার রেডের কালার চাপাবো, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি এত লাইট হয়ে গেলে না, খুব বেশি লাইট লাগছে, এতটা লাইট হবে না, ডার্ক পোর্শনও থাকবে, তো সেটা আমাকে ফিল করতে হবে। আবার যখন আমি স্ট্রোক দেবো, একটা ধরো কোনো একটা স্ট্রোক দিয়েছি, সেই স্ট্রোকটা ওইভাবেই যে হার্ড থাকবে সেরকমটা তো না, তার মধ্যে সফট স্ট্রোকও থাকতে পারে। এই সবসময় যে এরকম হার্ড হবে এরকমটা না, সফট এজও থাকবে, তো সেটাও আমাকে কন্ট্রোল করতে হবে। এখানে দেখো আমি একটু শ্যাডো অ্যাড করছিলাম, শ্যাডোটা অ্যাড করতে করতে আমার ফিল হলো যে একটু ডার্ক আমার কালার দরকার, আমি কিছুটা এজ কন্ট্রোল করে এবার আমি এর ওপরে ব্লুটা দিচ্ছি, তবে ওই যে সাদা আর ব্লু রেড এই ফিলটা থাকবে, ভ্যালুটা বুঝতে হবে। আমি লাইটটা ধরছি, লেফটের দিকে দেখো এই পোর্শনে একটু লাইটটা ছেড়ে দিয়েছি, সাদা কালার রিফ্লেকশন এদিক সেদিকে আসতে পারে, ওদিকটা রিফ্লেক্টেড লাইটের জন্যই যদিও, তো লাইটটা সামনের দিক থেকেই আছে, ওপরের দিক থেকে বলতে পারো দুপুর বা দুপুরের যে রোদটা সেই রোদটা। তো এইভাবে তোমরা একটু কাজ করবে। রেডের পোর্শনেও আমি সেম জিনিস করছি। আচ্ছা, গভর্নমেন্ট আর্ট কলেজে কার কি টপিক পড়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে একটু কমেন্টে জানিও, আর তোমরা কেমন এক্সাম দিয়েছো সেটাও আমি কিন্তু জানি। তোমাদেরকে আমি এত হেল্প করার চেষ্টা করছি, তোমরা এত আমাকে দেখছো বা আমার কাছ থেকে শেখার চেষ্টা করছো, তো আমারও জানার অধিকার আছে যে তোমাদের এক্সামটা কেমন হলো, আদতে ভালো হলো কি না। তো আমার সব স্টুডেন্টেরই এক্সাম, তো সবাই তো বলছে ভালোই হয়েছে, বেশিরভাগই সব কমনই, মানে কমনের বাইরে কিছু আসেনি বলেই তো আমার মনে হলো। তোমাদের ক্ষেত্রেও আই হোপ তোমরা যা যা করেছো বা তোমরা যার কাছেই গাইডেন্স নিয়েছো, যেই স্যারের বা ম্যাডামের কাছ থেকে নিয়েছো, তো আশা করছি তোমাদেরও সব প্রায় কমন এসছে, আর তার সাথে তো আমি তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি। তো আই হোপ তোমাদের এক্সাম ভালোই হবে। তোমরা আবার একটু জানিও যে তোমাদের এক্সাম কেমন হয়েছে বা কী প্রবলেম ফেস করেছো ওখানে গিয়ে, কিছু অভিজ্ঞতা কী হয়েছে, কি যা খুশি তোমরা কমেন্টে আমাকে বলতে পারো, আমার দেখলে ভালো লাগবে। এখানে দেখো প্যান্টের ক্ষেত্রেও আমি প্রথমে একটা ডার্ক কালার চাপিয়েছিলাম, ডার্ক কালার বলতে যেটা বেশি ডার্ক আছে, তারপর আমি তার উপরে লাইট মিডিল টোন একটা দিয়েছি। এখানে চুলের ক্ষেত্রেও জাস্ট কয়েকটা স্ট্রোক, ছোট ছোট স্ট্রোক, খুব ছোট্ট এরিয়া, এটা দেখো একদম ছোট্ট একটা মুখ, ছোট্ট একটা এরিয়া, যাতে তোমরা বুঝতে পারো, যাতে তোমরা দেখতে পারো কোনো একটা কাজ, যাতে তোমরা দেখে অবজার্ভ করে কাজটা করতে পারো। এখানে দেখো আমি শুধু ছোট ছোট স্ট্রোকই দেবো, তোমাদেরকেও এটাই দিতে হবে, এইভাবেই করতে হবে। দেন তারপরে আমি এবার চোখটা অল্প একটু বের করে দেবো, হাতের পোর্শনটা একটু বের করে দেবো, ছোট ছোট এরিয়া দিয়ে আমি একটু ডার্কটা বাড়িয়ে খুব ইজিলি তোমরা যে কোনো ধরনের কাজ করতে পারবে।
তার জন্য তোমাদেরকে একটু পেশেন্স লাগবে, তোমাদের একটু বুঝতে হবে। তোমরা ডাইরেক্ট এক্সাম হলে গিয়ে যদি কাজ করতে যাও তাহলে কিন্তু হবে না, তোমাদের কিন্তু বাড়ি থেকে একটু প্র্যাকটিস করতে হবে, বাড়িতে ভালো রকমভাবে প্র্যাকটিস করতে হবে। ওয়াটার কালার খুব সহজ একটা সাবজেক্ট না, খুব সহজ একটা মিডিয়াম না, তো যথেষ্ট কঠিন আবার যথেষ্ট সহজ। যদি সেটা থেকে মজা নিতে পারো তাহলে ওয়াটার কালারের মতো সহজ কিছু হয় না, আর যদি সেটা থেকে মজা না নিতে পারো তাহলে ওয়াটার কালারের মতো কঠিন কিছু হয় না। তো ধরে ধরে শ্যাডো দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট ফ্লোতে শ্যাডো দিলেই হবে। এবার আমি এখানে শুধুমাত্র ডার্ক পোর্শনটাকে ধরছি। দেখো ডার্ক কীভাবে ধরছি সেটাকে একটু ফিল করার চেষ্টা করো। তারপরে বাঁ দিকের যে পোর্ট্রেট আছে সেটাও একটু দেখাবো, সেটাতে জাস্ট দুটো টোন দিলেই হয়ে যাবে। তো এখানেও শুধু ছোট ছোট স্ট্রোকই দেবো। আমি বরবর পুরো ভিডিওতে কয়েকটা কথাই বলে আসছি যে স্ট্রোক, ওয়াটার কালার মানেই স্ট্রোক। ব্লেন্ডিং অটোমেটিক্যালি হবে, ব্লেন্ডিং তোমাকে ইচ্ছে করে করার প্রয়োজন পড়বে না। এখানে দেখো আমি জাস্ট ডার্ক একটা কালার চাপিয়েছি, তারপর আমি একটা লাইট, তার থেকে একটু লাইট টোন দিয়ে পুরো যেখানে আমি মনে করেছিলাম যে আমার এই পোর্শনটা ডার্কে থাকবে আমি পুরোটাই চাপিয়েছি। তারপর আমার যেরকমভাবে মনে হয়েছে যে এই দিকটায় ডার্ক থাকতে পারে সেই দিকে ডার্ক চাপিয়েছি, বাস এইটুকু। এবার আমি এখানে এই পোর্ট্রেট, এইখানে দেখো আমি তোমাদেরকে একটু একদম খুব বোল্ড স্ট্রোক দেখো, ওপরেরটাই কিন্তু ছোটো ছোটো স্ট্রোক দিয়েছিলাম, এটার ক্ষেত্রে 3টে স্ট্রোক। তোমরা যদি ভালোভাবে দেখো এখানে কিন্তু জাস্ট 3টে স্ট্রোক ছিল, চোখের ক্ষেত্রেও 3টে স্ট্রোক, নাকের ক্ষেত্রেও 3টে-4টে স্ট্রোক। তো এইভাবেই তোমরা এক্সামের যত ফাস্ট কাজ করতে পারবে তত ফাস্ট কাজ হবে। আমি তোমাদেরকে কিছু ধরেও দেখাচ্ছি আবার কিছু ফাস্টও দেখাচ্ছি। গালের কাছে এখানটায় কিন্তু স্ট্রোক দিতে গিয়ে বেরিয়ে গিয়েছিলো 3-4টে স্ট্রোক, আমি সঙ্গে সঙ্গে ওটা মেকআপও করে দিলাম, ওটা জামার কালার দিয়ে সঙ্গে সঙ্গে মেকআপও করে দিতে পারবে। তো এইভাবে তোমাদেরকে একটু কাজ করতে হবে। তোমরা যত ভালো কাজ করবে তত তোমাদের স্পিড বাড়বে, তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমাদের স্পিড বাড়বে, আর স্পিড যত বাড়বে তত কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি জানি এখানে কী স্ট্রোকটা দিলে ছবিটা ভালো হবে, আমি জানি এখানে কীভাবে স্ট্রোকটা দিতে হয়। এখানে চুলের পোর্শনের ক্ষেত্রেও দেখো খুব ইজিলি আমি এখানে আমি এই কালার নিয়ে কিছু বলছি না, তোমরাই নিজেরা দেখো যে কিভাবে কালার করবে। আমি তোমাদেরকে একটু বলি যে যখনই তোমরা এক্সাম হলে যাবে, এক্সাম হলে গিয়ে একদমই ভাববে না যে আমি এক্সাম দিতে আসছি, ভাববে তুমি যেই স্যার বা ম্যাডামের কাছে ক্লাস করো ওইখানেই গিয়েছো, ওইখানেই কোনো একটা টপিক বলছে। আমি জানি, আই হোপ তোমাদের এক্সামও নিয়েছে, এক্সামের আগে তোমাদেরকে তোমাদের স্যার বা ম্যাডাম যিনি আছেন গাইডেন্স দেন, বা দাদা বা দিদি। তো এক্সাম ছোটোখাটো একটু এক্সাম যা এই কম্পোজিশনটা একটু করে দেখাও 1 ঘন্টা টাইমের মধ্যে বা 2 ঘন্টা টাইমের মধ্যে, তোমরা অবশ্যই সেটা করেছো। আর সেটা যদি করে থাকো তাহলে সেটাই ভাববে যে আমি ওইটুকুই করছি, আমি এক্সাম হলে গিয়ে করছি, ভয় পাচ্ছে, খিদে পেয়ে গেল, হঠাৎ এক্সাম দিতে খিদে পেয়ে গেল, ঠিক আছে, তো তখন তো ওরা কী করবে, ভয় পেয়ে যাবে, ভয়ে তারপর টাইম নষ্ট হবে অনেক। আর খুব বেশি ভয় পেলে কি হবে আমি সেসবে যাচ্ছি না, তোমরা ছবিতে আসো, ছবিটাই দেখো। এখানে একটা তারপরে আরেকটা টোন চাপিয়েছিলাম, এবার জাস্ট একটু ডার্ক কালারটা চাপাচ্ছি। এখানে দেখো ঠোঁটের ওপরে আপার লিপসটা একটু ডার্ক করছি, নিচের দিকে একটু জাস্ট শ্যাডো দিয়েছি, নাকের পোর্শনে একটু শ্যাডো দেবো, গোফের পোর্শনটা যখন দেবো জাস্ট সেখানে কয়েকটা স্ট্রোক রেখেই কাজটা আমি ফিনিশ করে দেবো। তো ছোটো ছোটো যদি তোমরা এই জিনিসগুলো, এই যে একটা স্ট্রোক, দুটো স্ট্রোক, কয়েকটা নিচের দিকে নিয়ে এসেছি, তারপর এইখানে জাস্ট নিচের দিকের পোর্শনে একটু জাস্ট ভ্যালুটা বাড়াচ্ছি। একদম ওরকম এই একটা চুল এইভাবে বের করলাম আর একটা চুল বের করলাম ওরকম না, ভ্যালু স্ট্রোক, আর কিচ্ছু না। দেখো কতটা ইজিলি তোমরা এই পোর্ট্রেটটা করতে পারবে। আর আশা করছি তোমাদের ভালো লাগছে, আমার তো মনে হয় আমি তোমাদেরকে শেখাতে পারছি বলে। তোমরা যদি এভাবে কাজ করো আমি জানি তোমরা শিখতে পারবে। দেখো এই হচ্ছে কাজ, তোমরা যখন একসাথে দেখবে এইভাবে প্র্যাকটিস করবে প্রচুর, 100, 200, 300 পেজ নষ্ট করে এভাবে। এটা প্রথমে করবে যেরকম আমি বলেছিলাম, তারপর আস্তে আস্তে এইগুলো করবে। প্রথমেই এইগুলোতে আসবে না, প্রথমে ওই ধরনের করবে, দেন তারপরে এইগুলোতে বিভিন্ন রকমের স্ট্রোক। দেখো এই দুটোই একই কিন্তু একটু আলাদা। দূরের যে ফিগারটা সেটা কেমন লাগছে একটু দেখো। তো ফিগার যখন তোমরা কম্পোজিশন প্র্যাকটিস করার আগে সিঙ্গেল ফিগার প্র্যাকটিস করো, ফিগারের ডার্ক, ফিগারের লাইট, তার প্যান্ট পরে থাকলে তার কীভাবে লাইট থাকবে, ডার্ক পোর্শন কোথায় থাকবে, শ্যাডো কীভাবে পড়বে, অনেক কিছু আছে বোঝার জন্য, অনেক কিছু আছে করে নেওয়ার জন্য। তো সেইগুলো তোমাদেরকে সবাইকে করতে হবে। আর এই সব কিছু করার সাথে সাথেই তোমাদেরকে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে সাবস্ক্রাইব। তো আমি জানি তোমরা অনেকেই কাজ দেখছো, অনেকে নতুন তোমরা দেখছো। যদি তুমি নতুন হও তাহলে আমার আগে পুরনো কয়েকটা ভিডিও দেখো, 1-2 ভিডিও দেখো। শুধুমাত্র যদি মনে হয় যে আমার ভিডিও তোমাকে হেল্প করতে পারে, তোমার গ্রোথে তোমাকে কিছুটা হলেও হেল্প করতে পারে, তবেই শুধুমাত্র সাবস্ক্রাইব করেছো, নাহলে কোনো দরকার নেই। আর তোমরা যারা আমার এই ফ্যামিলিতে আছোই তারা তো জানোই আমি কী করি। তো সুন্দর করে একটা ভালো কমেন্ট করে যেও যদি তোমাদেরকে কোনো হেল্প করতে পারি। বাই।